আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ঘরে বসে খুব সহজে সৌদি আরবের আঞ্চলিক ভাষা শেখা যায়। শুরুতেই বলে নেই যে সৌদি আরবের আঞ্চলিক ভাষা এবং ওমান, কুয়েত, কাতার, বাহরাইন প্রভৃতি উপসাগরীয় যে দেশগুলো সৌদি আরবের পাশে অবস্থিত তাদের আঞ্চলিক ভাষা প্রায় একই, শুধু কিছু শাব্দিক পার্থক্য রয়েছে। তাই সৌদি আরবের ভাষা জানা থাকলে পার্শ্ববর্তী দেশগুলোতে চালিয়ে নেওয়া যায়। আমরা জানি ভাষা শেখার মাধ্যম দুইটি। প্রথমটি হলো কোনো রকম নিয়মকানুন ছাড়া শুনে শুনে ভাষা শেখা, ঠিক যেভাবে আমরা আমাদের ছোটবেলায় মাতৃভাষা শিখেছি। এটা একটা লং প্রসেস। এ পদ্ধতিতে শুধু ভাষা শেখা যায়, কিন্তু পড়া ও লেখা শেখা যায় না। উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা ছোটবেলায় শুনে শুনে শুধু ভাষা শিখেছি, কিন্তু পড়া ও লেখা শিখতে পারিনি, যা আমরা বড় হয়ে বই পুস্তক পড়ার মাধ্যমে শিখেছি। আর দ্বিতীয় মাধ্যমটি হলো ভাষার কিছু নিয়ম কানুন অনুসরণ করে ভাষা শেখা। এ পদ্ধতিতে অতি অল্প সময়ে ভাষা শেখা যায় এবং এ পদ্ধতিতে ভাষা শেখার পাশাপাশি লেখা ও পড়াও শেখা যায়। তাই আপনি যদি দ্রুত কোনো ভাষা বলতে, পড়তে ও লিখতে শিখতে চান, তাহলে আপনার জন্য দ্বিতীয় পদ্ধতিটি উপযুক্ত। এবার আসি কিভাবে খুব সহজে সৌদি আরবের আঞ্চলিক ভাষা শেখা যায়। পৃথিবীর যে কোনো ভাষা সহজে শিখতে হলে সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন তা হলো ওই ভাষায় ব্যবহৃত শব্দ সম্পর্কে জানা। যেমন বাংলা ভাষায় ব্যবহৃত শব্দগুলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এই 5টি ভাগে বিভক্ত এবং ইংলিশের শব্দগুলো মোট 8টি ভাগে বিভক্ত। সেরকম আমরা যে ভাষা শিখতে যাচ্ছি, অর্থাৎ সৌদি আরবের আরবি ভাষা, সেই ভাষার শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো এসএম। এ ধরনের শব্দ কোনো কালের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়াই নিজের অর্থ নিজেই প্রকাশ করে। বাংলাতে ক্রিয়া ও অব্যয় বাদে বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ শব্দগুলো এবং ইংরেজিতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই শব্দগুলো আরবিতে এসএম এর অন্তর্ভুক্ত। যেমন আমরা এসএম বলতে আমাদেরকে বুঝতে হবে এর মধ্যে সর্বনাম আছে, অর্থাৎ ইংলিশে প্রোনাউন, এবং অ্যাডজেক্টিভ আছে, যেটা বাংলাতে বলি আমরা বিশেষণ, ইত্যাদিও আরবিতে এসএম এর মধ্যেই থাকবে। যেমন খেতাব, বই, ইংরেজিতে বুক। তারপর আনা, আমি, ইংরেজিতে আই। আবার কোয়েইস, ভালো, ইংরেজিতে গুড বা অয়েল। এখানে যদি আমরা লক্ষ্য করি, প্রথম উদাহরণটি দেওয়া হয়েছে বই, যেটা আমরা বাংলাতে বলতে পারি বিশেষ্য। দ্বিতীয় উদাহরণটি দেওয়া হয়েছে আনা বা আমি, এটাকে আমরা বাংলাতে বলতে পারি সর্বনাম, কিন্তু এটা আরবিতে এসএম এর অন্তর্ভুক্ত। আবার তৃতীয় নাম্বারে দেখা যাচ্ছে যে কুয়াইস, যেটা বাংলাতে বিশেষণ বা গুণবাচক শব্দ বলা হয়, কিন্তু আরবিতে এটা এসএম এর অন্তর্ভুক্ত। ভাষা শিখতে হলে এসএম সম্পর্কে কেন জানতে হবে? ভাষা শিখতে হলে এসএম সম্পর্কে জানার বিষয় হলো শব্দটি একবচন না বহুবচন এবং পুরুষবাচক না স্ত্রীবাচক তা জানা।
আর শব্দের দ্বিতীয় প্রকারটি হলো ফেল। বাংলাতে যেটাকে বলা হয় ক্রিয়া এবং ইংরেজিতে বলা হয় ভার্ব। এ ধরনের শব্দ কোনো কাজ করা হওয়াকে বোঝায়। যেমন দারাস মানে পড়া, ইংরেজিতে রিড। শারাব মানে পান করা, ইংরেজিতে ড্রিঙ্ক। এবং ইশতাগল কাজ করা, ইংরেজিতে ওয়ার্ক। ফেল সম্পর্কে জানার বিষয় হলো পার্সন বা পুরুষ এবং কাল অনুযায়ী ফেল কি ধরনের পরিবর্তন হবে তা জানা। যেমন যদি আমরা বাংলাতে বলি অতীতকালের জন্য, তাহলে এরকম হবে যে সে পড়লো, সে একজন স্ত্রী পড়লো। আমরা সে একজন পুরুষের ক্ষেত্রেও বলি পড়লো, স্ত্রীর ক্ষেত্রেও বলি পড়লো, বহুবচনের ক্ষেত্রেও বলি পড়লো, যেমন তারা পড়লো। আরবিতে দেখি পার্সন এবং নাম্বার বা বচন অনুযায়ী ফেলের শেষে কি ধরনের পরিবর্তন হয়। যেমন সে পড়লো, দারাস মানে সে পড়লো। সে একজন স্ত্রী পড়লো, তাহলে হবে দারাসাত। তারপর তারা পড়লো, দারাসু। এবার সেকেন্ড পার্সনে কি ধরনের পরিবর্তন হয় দেখে নেই। যেমন তুমি পড়লে, আরবিতে হবে দারাস্ত। তুমি একজন স্ত্রী পড়লে, আরবিতে হবে দারাস্তি। আবার তোমরা পড়লে, আরবিতে হবে দারাস্তু। এবার ফার্স্ট পার্সনে কি ধরনের পরিবর্তন হয় দেখে নেই। আমি পড়লাম, আমরা পড়লাম, এখানে দুইটাতেই লাম লাম আছে বাংলাতে। আরবিতে কি ধরনের পরিবর্তন হয় দেখে নেই। যেমন আমি পড়লাম দারাস্ত, আমরা পড়লাম দারাস্ত না। আবার কাল পরিবর্তন করলে আরবি ক্রিয়ার শেষে কি ধরনের পরিবর্তন হয় চলুন দেখে আসি। যেমন বর্তমান ও ভবিষ্যৎ কালের জন্য আলাদা আলাদা ক্রিয়া বিভক্তি ব্যবহার হয়, কিন্তু আরবিতে বর্তমান ও ভবিষ্যৎ কালের জন্য একটা ক্রিয়া বিভক্তি ব্যবহার হয়। চলুন দেখে আসি। যেমন সে পড়ছে বা পড়বে, এর আরবি হবে ইদরুস। সে একজন স্ত্রী পড়ছে বা পড়বে, তিদরুস। তারা পড়ছে বা পড়বে, ইদরিসু। আবার সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যদি বলি, তাহলে হবে তুমি পড়ছো বা পড়বে, এর আরবি হবে তিদরুস। তুমি একজন স্ত্রী পড়ছো বা পড়বে, এর আরবি হবে তিদরুসি। আবার তোমরা পড়ছো বা পড়বে, এর আরবি হবে তিদরুসু। তিদরুসু। এবার ফার্স্ট পার্সনের ক্ষেত্রে দেখি কি ধরনের পরিবর্তন হয়। আমি পড়ছি বা পড়ব, আদরুস। আমি পড়ছি বা পড়ব, আদরুস। আমরা পড়ছি বা পড়ব, নিদ্রুস। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমরা যখন বিশুদ্ধ আরবিতে কথা বলি তখন কি বলি, ইয়াদরুসু। কিন্তু এখানে আরবরা আঞ্চলিক ভাষায় বলে, যেমন ইয়াদরুসু না বলে ইদরুস, তাদরুসু না বলে তিদরুস, নাদরুসু না বলে নিদ্রুস। এটা শুধু বর্তমান ও ভবিষ্যৎ কালের অর্থ দেওয়ার জন্য ফেলের পূর্বে যুক্ত ইয়া, তা ও নুনের ক্ষেত্রে এ ধরনের উচ্চারণ হয়ে থাকে। যেমন ইদরুস, তিদরুস, নিদ্রুস। আর তৃতীয় শব্দটি হলো হারফ। বাংলায় এটিকে অব্যয় এবং ইংরেজিতে প্রিপোজিশন বলে। এ ধরনের শব্দ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না।
অন্য কোনো শব্দের সাথে মিলিত হয়ে অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দকে ব্যবহার করা হয় কোনো কিছুর দিকে, উপরে, মধ্যে ইত্যাদি নির্দেশ করতে। যেমন মাদ্রাসার দিকে, ইলা, ইলাল মাদ্রাসা। বাড়ির মধ্যে, ফিল বাইত। এখানে ইলা, ফি এই শব্দগুলো হলো হরফ। ভাষা শেখার জন্য দ্বিতীয় যে বিষয়টি প্রয়োজন তা হলো যৌগিক শব্দ বা বাক্যাংশ কিভাবে গঠন করতে হয় তা জানা। যেমন খেলাম কোয়াইস, সুন্দর কথা, গুড ওয়ার্ড। এখানে লক্ষ্য করি বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে শব্দটি গুণ বোঝায় সেটি হচ্ছে প্রথমে আছে সুন্দর, তারপর হচ্ছে কথা, কথাটা হলো গুণ বোঝালো, সেই শব্দটি পরে আছে। কিন্তু আরবিতে দেখি যে শব্দটির গুণ বোঝানো হয় সেই শব্দটি পূর্বে থাকে। যেমন কালাম মানে কথা, আর কুয়াইস মানে সুন্দর, সেটি আসছে পরে। বাংলা থেকে এটা বিপরীত। তো এই নিয়মটি জানতে হবে যে এই ধরনের শব্দ কিভাবে গঠন করতে হয়। আবার ইংলিশে দেখেন, ইংলিশে গুড ওয়ার্ড, গুড ওয়ার্ড। এখানে গুড যে শব্দটি গুণ বোঝাচ্ছে সেটি বাংলার ন্যায় পূর্বে আছে, আর যে শব্দটির গুণ বোঝানো হচ্ছে সেই শব্দটি ওয়ার্ড, সেটা হচ্ছে পরে আসছে। আবার দ্বিতীয় যৌগিক শব্দটির ক্ষেত্রে দেখি বাব আল বাইত, বাব আল বাইত। এখানেও বাংলার বিপরীত, আরবিতে বলা হয় বাব, বাব মানে দরজা, দরজাটি আগে বসেছে, কিন্তু বাংলাতে দেখি দরজাটি পরে বসেছে, বাড়িটির দরজা, দরজাটি পরে এসেছে। পরের যৌগিক শব্দটি দেখি হাদাল খালাম, এই কথাটি, দিস ওয়ার্ড। এখানে অনেক সময় দেখা যায় কেউ কেউ বলে থাকেন যে হাদা কালাম, এই কথাটি, এটা ঠিক না। হাদার পরে যে এসএমটি আসবে তার পূর্বে আলিফ লাম যুক্ত করতে হবে, তাহলে এই ধরনের অর্থ দিবে। যদি আলিফ লাম না যুক্ত করি, যদি বলি হাদা খেলাম, তাহলে অর্থ আসবে এটি কথা, তখন আর এই কথাটি অর্থ আসবে না। ভাষা শেখার জন্য তৃতীয় যে বিষয়টি প্রয়োজন তা হলো বাক্য গঠনের নিয়মকানুন জানা। যেমন বাংলা ভাষায় প্রথমে বসে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। যেমন আমি বইটি পড়লাম, এখানে আমি সাবজেক্ট, তারপরে অবজেক্টটা হচ্ছে বইটি, তারপরে হচ্ছে ভার্ব আসছে। আবার ইংরেজিতে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট। যেমন আই রিড দ্য বুক, এখানে আই সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব এবং বুকটা হচ্ছে অবজেক্ট। আর বিশুদ্ধ আরবিতে বাক্য গঠন করতে হলে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে বসে ভার্ব, তারপরে বসে সাবজেক্ট, তারপরে বসে অবজেক্ট বা বাকি অংশ। কিন্তু আঞ্চলিক আরবি ভাষায় আরবরা ইংরেজি বাক্যের মতো আরবি বাক্য গঠন করে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তবে আমি, আমরা, তুমি, তোমরা ইত্যাদি সাবজেক্ট যুক্ত কোনো বাক্যে সাবজেক্ট বসাতে হয় না। যেমন তুমি বইটি পড়লে, এর আরবি হবে দারাস্ত আল কেতাব, দারাস্ত আল খেতাব। এখানে বাক্যের পূর্বে সাবজেক্ট ইনতা মানে তুমি বসানো প্রয়োজন নেই। আমরা বইটি পড়লাম, দারাস্ত না আল খেতাব। এখানে নাহনু, আমরা এই শব্দটি বসানোর প্রয়োজন নেই, ফেল দিয়ে শুরু করলেই হবে। তবে সে, তারা এবং অন্য কোনো নাম অথবা অন্য কোনো থার্ড পারসন সাবজেক্ট হলে তাকে বাক্যের পূর্বে বসাতে হবে। যেমন সে বইটি পড়ল, হুয়া দারাস আল খেতাব। আবার বক্কর বইটি পড়ল,
তাহলে এর আরবি হবে বাকর দারাস আল খেতাব। এটা হলো বাক্যের সাধারণ গঠন। এছাড়াও আরো কিছু বাক্যের গঠন আছে, সেগুলো জানতে হবে। তাহলে আরবি ভাষা অতি অল্প সময়ে খুব সহজে আয়ত্ত করা যাবে। আরবি ভাষা শেখার জন্য যা যা প্রয়োজন তা পরবর্তীতে ধারাবাহিকভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।